গরমের ছুটিটা শেষমেশ পাওয়া গেল। আমি সুকান্ত, সুকান্ত ভৌমিক, পেশায় একজন স্কুল শিক্ষক। বেথরডাহরি হাই স্কুলে বায়োলজি পড়াই। এই প্রচণ্ড গরমে ছুটিটা পেয়ে একটু স্বস্তি পেলাম আর কি। গতকাল রাতে আমার কলেজ জীবনের বন্ধু বিভাসের সাথে কথা হয়েছে। বিভাস বলল, ছুটি যখন পেয়েছিস চলে আয় আমাদের এখানে, কদিন কাটিয়ে যা। গ্যারান্টি দিতে পারি আশাটা বৃথা হবে না। আর কিচ্ছু ভাবিনি। সকাল সকাল ব্যাগে কিছুদিনের পোশাক আর আমার লেখা ডায়েরিটা নিয়ে ট্রেনে চেপে পড়েছি। আমার বন্ধু বিভাস পেশায় একজন ডাক্তার। কলেজের সাবজেক্ট এক থাকলেও বিভাস হয়ে যায় ডাক্তার, আর আমি শিক্ষকতার ভারটাই তুলে নিই কাঁধে। কলেজ শেষ হওয়ার পর আর দেখা করা হয়নি বিভাসের সাথে। ওই যে একটু একটু ডিজিটাল কানেকশন, মাঝে মাঝে ফোনে কথা হয়, আর সময় পেলে একটু একটু ভিডিও কল। বিভাসের আপন বলতে কেউ নেই। ছোট থাকতেই মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। পড়াশোনায় ভালো ছিল, তাই মা বাবা মারা যাওয়ার পর স্কুলের স্যাররাই ওর পড়াশোনার ভার নিজের কাছে তুলে নেয়। তারপর স্কলারশিপের টাকায় পড়াশোনা কমপ্লিট করে বিভাস। পড়াশোনা কমপ্লিট করে মেদিনীপুর গ্রামীণ হসপিটালে জয়েন করে। তারপর ওখান থেকে ট্রান্সফার হয়ে মুর্শিদাবাদ এসছে কিছুদিন হলো। বেথুয়া থেকে 7টা স্টেশন পেরিয়ে ট্রেন যখন মুর্শিদাবাদ পৌঁছলো, তখন বাজে 1টা। গরমের সময় লোকাল ট্রেনে ভিড়-ঠাসা কম্পার্টমেন্টে যে কী কষ্ট, তা বলে বোঝানো যাবে না। ট্রেন থেকে নেমে একটু স্বস্তি পেলাম বটে, তবে ঘামে আমার জামা কাপড়ের যাচ্ছে তাই অবস্থা। বিভাস এসেছিল নিতে। স্টেশনের বাইরে বেরিয়ে ওর বাইকে উঠে বসলাম। এই মুর্শিদাবাদ জায়গাটায় আগেও এসেছি। হাজারদুয়ারি, মতিঝিল পার্ক সব আবার ঘুরে দেখা। সেই দিনগুলোর কথা মনে পড়লে বুকের বাদিকটা এখনো কেমন যেন ছ্যাদ করে ওঠে। বিভাসের বাড়ি পৌঁছতে 20 মিনিট সময় লাগলো। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। তারপর লাঞ্চটা সেরে বসলাম বিভাসের সাথে গল্প করতে। দিন দিন গরমটা একটু বেশিই পড়ছে বল। তা যা বলেছিস, মানুষ যে কি করে এই গরমে বাঁচবে সেটাই তো মুশকিল। এই বিভাস, তোর মনে আছে আমাদের কলেজ জীবনের কথা? বাবা, তা আবার মনে থাকবে না? কলেজ বাঙ্ক করে ঘুরতে যাওয়া, মুভি দেখা, আরও কত বদমাইশি না করেছি। আর ওই যে সোনালি, মনে আছে? মনে আছে আমরা একবার কলেজ বাঙ্ক করে এই মুর্শিদাবাদে এসেছিলাম? হুম, আছে। আচ্ছা, একটা কথা বলতো। হুম, বল। তোদের এতদিনের সম্পর্ক হঠাৎ কি হয়েছিল? যখনই জিজ্ঞেস করি চুপ হয়ে যাস। কত বছর হয়ে গেল বলতো? অ্যাটলিস্ট মনের কথাগুলো শেয়ার করলে মনটা তো হালকা হয় নাকি? হুম, কলেজ শেষ করে তুই তখন ট্রেনিংয়ের জন্য কলকাতা চলে গেলি। আর এদিকে কলেজ কমপ্লিট করে আমি হন্যে হয়ে একটা চাকরি খুঁজছি তখন। আজকের বিকেলটা খুবই সুন্দর, তাই না? তুমি কাছে থাকলে গ্রীষ্মের দুপুর, শীতের মধ্যরাত আর বসন্তের বিকেল সব এক মনে হয়। ওরে বাবা, আর পারি না যে। নাও না, ওঠো। শীতের বিকেল, চুপ করে এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে। সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে না পারলে বাবার কাছে বকুনি খেতে হবে। বাবার কথা বলতে মনে পড়লো। বলছি, তোমার বাবাকে কি বলেছিলে? না, বলিনি। বলিনি মানে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আর কেন পারিনি, কারণটা তুমি জানতে চেয়েও না। সোনালি, আমি তো যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি, তাই না? চেষ্টা সফল না হওয়া পর্যন্ত বাবাকে কিছু বলা যাবে না। বাবা কিছুতেই রাজি হবে না। উল্টে সব জেনে গিয়ে যদি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয়, তাহলে যেইটুকু দেখা করতে পারছো সেইটুকু আর পারবে না। তাই এখন বেশি বাড়াবাড়ি করা দরকার নেই। কিরে, তোদের ব্যাপারটা কতদূর কি এগোলো? না রে, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আজকে বিকেলে ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি চাকরি না পাওয়া পর্যন্ত বাবাকেও কিচ্ছু জানাতে পারবে না। একদিক থেকে ভেবে দেখলে ও কিন্তু ওর স্ট্যান্ড পয়েন্ট থেকে ঠিক। কোনো বাবা তার মেয়েকে এমন কোনো ছেলের হাতে তুলে দেবে না যে কিনা কিছু ইনকাম করে না। বিকাশ, শুনতে খারাপ লাগছে জানি, কিন্তু সত্যি যেটা, শুনতে খারাপ লাগলেও সত্যি। তো আমিও তো একটা চাকরির জন্য সারাদিন খেটে যাচ্ছি, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যাচ্ছি। সরকার যদি চাকরি না দেয় সেই দোষটা কি আমার? দোষ পুরো সিস্টেমের। সরকারের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে জীবনে কিচ্ছু হবে না। তুই বরং অন্য কিছু চেষ্টা কর। অন্য কি করব বল? ব্যবসা করতে গেলেও তো অনেকগুলো টাকা লাগবে, তাই না? আর ব্যবসা করলে আজ করলে যে কালকে সাকসেসফুল হয়ে যাব এমনও তো না, সময় লাগবে। হ্যাঁ, সেটা তো ঠিক।
তাই বলে কিছু না করার থেকে কিছু করাটা তো ভালো, তাই না? হ্যাঁ, দেখি কি করা যায়। তার কিছুদিন পর একদিন রাতে সোনালি আমাকে ফোন করে। হ্যালো। হ্যাঁ, বলো। বাবা না সব জেনে গেছে, আমার বিয়ের জন্য দেখাশোনা করছে। তুমি কিছু একটা করো, না হলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। তার 1 মাস পর ওর বিয়ে হয়ে যায়। শুনেছি ছেলে নাকি অনেক বড় ব্যবসা করে। তারপর তো তুই জানিস, কিছুদিনের মধ্যে আমার চাকরিটাও হয়ে যায়, আর আমি চলে আসি বেথুয়াতে। আর সোনালি নামের চ্যাপ্টারটা ওখানেই শেষ হয়ে যায় আমার জীবন থেকে। সন্ধ্যার একটু পর বিভাস চা করে নিয়ে আসলো। সোফার সামনে সেন্টার টেবিলে চায়ের কাপটা রাখতেই বিভাসের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করলো বিভাস। হ্যালো। সে কি? ওকে, আমি এখনই আসছি। বিভাসকে উত্তেজিত দেখে প্রশ্ন করলাম, কিরে, কি হয়েছে? আর বলিস না, আমার একটা পেশেন্ট হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। এখন যেতে হবে রে। কিন্তু চাটা? আমি ডাক্তার সুকান্ত। পেশেন্ট মরতে বসেছে আর আমি চা খাবো এখন? বড্ড বিবেকে বাঁধবে। আসি রে, তুই চা খেয়ে নে, আমি বাড়ি ফিরে তোর হাতের 1 কাপ চা খাবো। হন্তদন্ত হয়ে বিভাস বেরিয়ে গেল। আমি চা খেয়ে ডায়েরিটা নিয়ে বসলাম। আজ সারাদিন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব লিখে ফেলবো। রাত তখন 8টা। বিভাস বেরিয়েছে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। ডায়েরি লেখা শেষ করে আমি সোফায় বসে একটু ফোন ঘাঁটছিলাম। এর মাঝে বিভাসকে 2বার ফোন করেছি। ওর ফোন নট রিচেবল আসছে। আমার আবার চার দেওয়ালের মাঝখানে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, তাই ঠিক করলাম বাইরে গিয়ে একটু পায়চারি করে আসি। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই। কে যেন আমাকে মন্ত্রমুগ্ধের মতো টেনে নিয়ে যাচ্ছে। সেই অদৃশ্য শক্তি আমাকে একটা বাড়ির সামনে এনে দাঁড় করালো। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। কে আমাকে মন্ত্রমুগ্ধের মতো টেনে আনলো? সুকান্ত। পিছনে ঘুরে দেখলাম সোনালি। সোনালি, তুমি এখন এখানে? অবাক হচ্ছ কেন সুকান্ত? আমার তো এখানেই বিয়ে হয়েছিল। সে নয় বুঝলাম, কিন্তু এত রাতে তুমি এখানে কেন এসেছো? তুমি আসবে তাই। তার মানে? তোমাকে এখানে আমি এনেছি সুকান্ত। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন থেকে কি সব বলছো পাগলের মতো? সুকান্ত, তোমাকে আমার কিছু বলার ছিল। কিন্তু এখন এখানে কেউ দেখে ফেললে কি হবে ভেবে দেখেছো? তুমি চিন্তা করো না, আমাকে কেউ দেখতে পাবে না। আমি তোমার বেশি সময় নেব না সুকান্ত, দয়া করে আমার কথাটা শোনো। বেশ, বলো, আমি শুনছি। আমি ভুল করেছিলাম সুকান্ত, সেই ভুলের মাসুল আমাকে জীবন দিয়ে দিতে হয়েছে। কি বলছো এইসব? বড় ব্যবসায়ী ছেলের সাথে বাবা আমার বিয়ে দিয়েছিল। বিয়ের পর 1 মাস যেতে না যেতেই বড়লোক ব্যবসায়ীর আসল চরিত্রটা আমি দেখে ফেলি। সব ঠিক আছে মিস্টার মণ্ডল, কিন্তু আপনার কোম্পানিকে আমরা যদি প্রজেক্টটা দিই তাহলে আমার কি লাভ হবে? স্যার, আপনাদের সাথে আমাদের এতদিনের বিজনেস রিলেশন, আপনার সব আবদারই আমি রেখেছি, এবারও নয় রাখবো। আপনি বলুন আপনার কি লাগবে। মিস্টার মণ্ডল, এবারের প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট, তাই এবার ছোটোখাটো কিছু দিয়ে কাটিয়ে দিলে হবে না কিন্তু। হ্যাঁ স্যার, নিন, চাটা নিন। নতুন বিয়ে করলেন বুঝি? হ্যাঁ স্যার, এই 1 মাস হলো। ভেরি নাইস, আপনার ওয়াইফ কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। স্যার, এই প্রজেক্টের জন্য আমি কিন্তু আপনার যে কোনো ডিমান্ড মেটাতে রাজি। সত্যি? স্যার, আমার কাছে বিজনেসটাই আগে। আমি শুধু একটা জিনিসই বুঝি, সাকসেস। সাকসেসের জন্য দরকার হলে আমি নিজের বউকে অন্যের বিছানায় দিতেও 2বার ভাববো না। তাহলে তো কিছু হতে পারে। ওকে মিস্টার মণ্ডল, প্রজেক্টটা তাহলে আপনিই পাচ্ছেন। আর আমার ডিমান্ড? আপনি টাইম আর লোকেশনটা জানিয়ে দেবেন, আপনার ডিমান্ড আপনার কাছে ঠিক টাইম মতো পৌঁছে যাবে। কে কে ওখানে? এ কি সোনালি, তুমি? আমি সব শুনে ফেলেছি। তুমি এত নোংরা! ব্যবসার জন্য তুমি নিজের স্ত্রীকে, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে। তোমার আর বেশি ভেবে লাভ নেই। তুমি যখন সব জেনেই গেছো, তখন আর কি করে রিস্ক নিই বলো? স্যার, আপনি তো খুব ভাগ্যবান। আপনি চাওয়া মাত্রই আপনার ডিমান্ড আপনার কাছে চলে এসছে। এবার বাকিটা আপনি বুঝুন। আমি চললাম। সরে যান, সরে যান বলছি। একদম এগোবেন না, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। সরে যান, সরে যান বলছি।
এবার পালিয়ে যাবে কোথায় ডার্লিং? ও মাই গড! আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিজেই নিয়েছি সুকান্ত। তাদের আমি ভয়ানক মৃত্যু দিয়েছি, কিন্তু তোমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার আত্মার মুক্তি ছিল না। আমার চোখের সামনেই যেন বাতাসে মিলিয়ে গেল সোনালি। হতবাক হয়ে আমি চেয়ে রইলাম।